হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পরে হঠাৎ করে বিএনপি এবং জামায়াত ইসলাম মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে। এই দুটো দল বাংলাদেশে অনেক দিন ধরে একসাথে রাজনীতি করলেও, কৌশলগত কারণে একসাথে থাকলেও হঠাৎ করেই তারা দুজন দুজনের বিপক্ষে কথা বলছে। বিএনপির ফখরুল ইসলাম আলমগীর বলছে জামাতের সাথে বিএনপি সরাসরি কোনো সম্পৃক্ততা নেই, তারা অনেকদিন ধরে আলাদা রাজনীতি করছে, তাদের সাথে অনেকদিন ধরে কার্যকর কোনো সম্পর্ক নেই। আবার জামাত ইসলামের আমির যে রয়েছে সে বলছে যে এক দোসরের কাছ থেকে যে তার এক দোসরের কাছে ক্ষমতা না যায়। এর কারণ আসলে কি? এখানে কি দ্বন্দ্বটা কি নিয়ে, এবং রয়েছে দ্বন্দ্ব নাকি রয়েছে কোনো কৌশল? সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এখন সবার মনেই যে কোশ্চেন যাচ্ছে যে জামাত আসলে কি নিজেদেরকে এত শক্তিশালী মনে করছে যে তাদের আর বিএনপির প্রয়োজন নেই, বা বিএনপি কে মনে করছে যে তাদের আর জামাতের প্রয়োজন নেই? এখানে কিন্তু কয়েকটা থিওরি রয়েছে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন বা এই যে গণ অভ্যুত্থান, এইখানে কিন্তু জামাতের ভালো কন্ট্রিবিউশন ছিল। এখন জামাত জাতীয় পার্টি সবসময় বাংলাদেশের রাজনীতিতে অনেকটা ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো ছিল। মূল প্লেয়ার ছিল আওয়ামী লীগ এবং বিএনপি। এখন এই আন্দোলনের ফলে যেই সংঘবদ্ধ জামাতকে আমরা পেয়েছি, শিবিরকে আমরা পেয়েছি, সুশৃঙ্খলভাবে পেয়েছি, তার পরবর্তীতে তাদের ভিতরে একটা মনোবলের জায়গা তৈরি হয়েছে, একটা শক্তির জায়গা তৈরি হয়েছে। এবং তারা মনে করছে তারা ছাগলের ৩ নাম্বার বাচ্চার যে রাজনীতি ছিল সেখান থেকে যদি তারা ২০টা আসন পেত সংঘবদ্ধভাবে, বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে, এখনো তারা ২০টা থেকে ৩০টা ৪০টা আসন পেতে পারে। মানে তার থেকে কম হওয়ার কোনো সুযোগ নেই। সো যদি আসলে কম হওয়ার কোনো সুযোগ নাই থাকে, তাহলে এই বিএনপির সাথে তারা কেন যাবে? তারা তাদের আদর্শিক জায়গা থেকে সেপারেটলি রাজনীতি করতে চায়। এবং এই জায়গা থেকেই কিন্তু জামাত বলেছে এক দোসরের কাছ থেকে আরেক দোসরের হাতে যাতে ক্ষমতা না যায়, তারা সরাসরি নিজেদেরকে বিএনপির সাথে যুক্ত করতে চাচ্ছে না। এবং এটা কিন্তু খুবই লজিক্যাল যে যদি বিএনপির সাথে থেকেও আমি ২০টা আসন পাই, কিন্তু বর্তমানে যে জামাত ইসলামের যে ইমেজ, সেই জায়গা থেকে ২০টা আসন না আরো বেশিই পাবে। এখন এই কারণেই কিন্তু জামাত তার জায়গা থেকে শক্ত অবস্থানে চলে গিয়েছে এবং তারা ন্যায়ের কথা বলা শুরু করেছে। কারণ তারা জানে এই যে নতুন বাংলাদেশ, যে ছাত্র জনতা বা শিক্ষিত বা সাধারণ মানুষ এই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশকে অর্জন করেছে, এই নতুন বাংলাদেশে মানুষ ন্যায় বিচার চায়, মানুষ আগের জিনিস আর চায় না। এখন বিএনপির ঘটনাটা কি? বিএনপি এবং আওয়ামী লীগ কিন্তু একই স্পেসিফিকেশনের দল। মানে তাদের এন্ট্রি এক্সিট বা তাদের যে রিকোয়ারমেন্ট, পলিটিক্যাল রিকোয়ারমেন্ট মোটামুটি সেম। একটা আওয়ামী লীগের লোক আজকে বিপদে পড়ে বিএনপিতে জয়েন করতে পারে, কিন্তু একটা আওয়ামী লীগের লোক বিপদে পড়ে জামাত ইসলামের সাথে জয়েন করতে পারবে না, বিকজ জামাত ইসলামের নিজস্ব দলীয় স্ট্রাকচারটা এই জায়গাতে যথেষ্ট স্ট্রং। একটা মেকানিজমের মধ্য দিয়ে, একটা সিস্টেমের মধ্য দিয়ে আসতে হয়, যেটা বিএনপিতে বা আওয়ামী লীগের প্রয়োজন নেই। যে কেউ চাইলেই লোক ধরে দুধ দিয়ে গোসল করে দলে জয়েন করতে পারে। সেই জায়গা থেকে বিএনপি যেটা সমস্যা, বিএনপি ভাবছে যে এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে আওয়ামী লীগ নেই, মানে মূল প্লেয়ারের ভিতরে একজন নেই, তো গোল পোস্ট ফাঁকা। এই গোল পোস্টে খেলা হলেও সে জিতবে, খেলা না হলেও সে জিতবে। তো জামাতকে তারও প্রয়োজন নেই। বিএনপির ভয়, মূল ভয় কিন্তু ছাত্রদেরকে নিয়ে। কারণ এই ছাত্ররা যদি নতুন রাজনৈতিক দল গঠন করে, তাহলে কিন্তু তাদের আসন সংখ্যা কমবে। অনেকেই ভাবছে যে বিএনপি এখন নির্বাচন দিলে ২৮০-৯০টা আসন পাবে, কিন্তু ২ বছর পরে দেশটাকে যদি একটু রিস্ট্রাকচার করে নতুনভাবে সুষ্ঠু নির্বাচন দেয়া হয়, তাহলে কিন্তু বিএনপি এই ২৮০টা আসন আর পাবে না। ধারণা করা যায় তারা জিতবে, হয়তো ১৬০-৭০-৮০টা আসন পেয়ে জিতবে, কিন্তু একচেটিয়া আওয়ামী লীগের মতো ২৮০-৯০ আসন জিতবে না। এই কারণেই বিএনপি হচ্ছে এত তাড়াহুড়া করছে নির্বাচনের জন্য, এত কিছুর জন্য। এখন কথা হচ্ছে বিএনপির দলের ক্ষেত্রে কিন্তু একটা দলে কি থাকে, উপরে থাকে খুব গুটি কয়েক মানুষজন এবং নিচে কর্মী সংখ্যা বাড়তে বাড়তে একটা ব্যাপক কর্মী সংখ্যা একদম বটম লেয়ারে থাকে। এখন এই যে বাংলাদেশে বড় দুটা দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি বর্তমানে রয়েছে, এই দুটা দলের সাংগঠনিক স্ট্রাকচার কিন্তু অনেক বিস্তৃত, অনেক বড়। যেহেতু আওয়ামী লীগ নেই, এখন সবচেয়ে বড় স্ট্রাকচারের দল হচ্ছে বিএনপি। কিন্তু বিএনপির ভিতরে কিন্তু সর্ষের ভূত রয়েছে। বিএনপির ভিতরেও কিন্তু সবাই ভালো মানুষ না। এটা একটা মসজিদ কমিটি করলে সেখানে সব ভালো মানুষ থাকে না। সমস্যাটা হচ্ছে বিএনপির দলীয় স্ট্যান্ড খুব ভালো থাকলেও, তারা গিয়ে খুব সুন্দরভাবে দলকে নির্দেশনা দিলেও বর্তমান পরিস্থিতিতে সে বারবার বলছে যে এই নতুন বাংলাদেশে দলের জনপ্রিয়তা, দলের মান সম্মান রাখতে গেলে সকলকে মানুষের সাথে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের যেভাবে চায় সেভাবে রাজনীতি করতে হবে। কিন্তু
একদম বটমে যারা রয়েছে, যারা এলাকা ভিত্তিক রাজনীতি করে, যারা ক্ষোভের শিকার হয়েছে, যারা হয়তোবা একটা বাস স্ট্যান্ড বা টেম্পো স্ট্যান্ডের যেই দখলদারিত্ব চায়, আওয়ামী লীগ যেটা ছেড়ে গিয়েছে সেই চাঁদার জায়গাটা চায়, তারা কিন্তু দলীয় স্ট্যান্ড বুঝে না, তারা চায় ব্যক্তিগত অর্জন। এবং এই যে কয়েকটা মানুষ যারা রয়েছে এই যে বটমের দিকে বিভিন্ন যারা ক্ষমতা লোভী, এরাই কিন্তু আসলে দলের মূল সমস্যা। এরাই বিএনপিকে 12টা বাজাচ্ছে এবং বিএনপি খুব সুন্দরভাবে এদেরকে কিন্তু বেছে বেছে যখনই কোনো প্রতিবেদন আসছে, যখনই কোনো রিপোর্ট আসছে, তাদেরকে বাদ দিচ্ছে। এটা অবশ্যই আমরা সাধুবাদ জানাই। কিন্তু তারপরেও তারেক জিয়া কিন্তু বলেছে যে আগামী নির্বাচন হবে পুলসিরাত পার হওয়ার মতো বিএনপির জন্য, এবং এটা একদমই সত্যি কথা বলেছে। সো দ্বন্দ্বের জায়গাটা হচ্ছে যে এখন যেহেতু আসলে আওয়ামী লীগ নেই, সেই জায়গায় বিএনপি স্বয়ংসম্পূর্ণ মনে করছে এবং জামাত ইসলামও মনে করছে যে তারা বিএনপির সাথে থাকলে যে পরিমাণ আসন পেত যদি আওয়ামী লীগ থাকতো, যদি নির্বাচন হতো, এখন তাদের যে গুড ইমেজ তৈরি হয়েছে সেই জায়গা থেকে তারা আরো বেশি আসন পাবে। সেই জায়গা থেকে জামাতও নিজেদেরকে সেপারেট করে ফেলছে। এই হচ্ছে মূল দ্বন্দ্বের বিষয়। কিন্তু আসলেই কি দ্বন্দ্ব, নাকি এটা নতুন কোনো কৌশল? কৌশলের কথাটা কেন বলছি আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। এই যে বিএনপি এবং জামাতের ভিতরে যে দ্বন্দ্বটা দেখা যাচ্ছে বিভিন্ন পত্র পত্রিকায়, বিভিন্ন কথাবার্তায়, তার পিছনে কিন্তু একটা কৌশলও থাকতে পারে। কৌশলটা কিরকম? একটা সুপার হিরো ইউজলেস যদি একটা সুপার ভিলেন না থাকে, যদি কোনো সমস্যা না থাকে, একটা নায়কের দাম নেই যদি সেখানে কোনো ভিলেন না থাকে। গত 15 বছর আওয়ামী লীগ বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন প্রেস কনফারেন্সে, বিভিন্ন কথাবার্তায় বিএনপিকে এমন ভাবে প্রেজেন্ট করেছে যে বিএনপি খুব খারাপ ভয়ঙ্কর একটা দল, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, তারা হচ্ছে সেভিয়ার। বিএনপি কিছু না করলেও, বিএনপি কোনো অস্তিত্ব না থাকলেও তারা এই কাজগুলো করেছে, কারণ তাদেরকে ভিলেন হিসেবে স্টাবলিশ করার চেষ্টা করেছে। এখন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বিরোধী দল কে হবে? আওয়ামী লীগ তো নেই। আওয়ামী লীগ যে কাজ করেছে আগামী 30 বছর তারা ঘুরে দাঁড়াতে পারবে না। তাহলে বাংলাদেশের রাজনীতিতে মূল বিরোধী দল কে হবে? কারণ একটা রাজনীতিতে তো বিরোধী দল থাকতে হবে। বিরোধী দল না থাকলে আসলে সেটা গণতন্ত্রের প্র্যাকটিস খুব ভালোভাবে হবে না। সেই জায়গা থেকে আমার ধারণা এটা হতেও পারে যে বিএনপি এবং জামাত ইচ্ছা করে তারা সেপারেট হয়ে গেছে, কনসাসলি তারা সেপারেট হয়ে যাচ্ছে, বিকজ যাতে হচ্ছে জামাতকে একটা বিরোধী শক্তি হিসেবে দাঁড় করানো যায়। এর আরো একটা ভয় থেকে এই কাজ করতে পারে, সেটা হচ্ছে যদি ছাত্র জনতা বা ছাত্ররা কোনো নতুন রাজনৈতিক দল গঠন করে, তাহলে এমনও হতে পারে তারাই মূল বিরোধী দল হয়ে যেতে পারে। এবং তারা যদি মূল বিরোধী দল হয়ে যায়, বিভিন্ন রকম আগামীতেও যে লুটপাট হবে, হয়তো বা আওয়ামী লীগের মতো হবে না, কিন্তু কিছু তো হবেই, সেই লুটপাট গুলা করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে যদি ছাত্র জনতা বা এই ইয়াং জেনারেশন মূলধারা রাজনীতিতে এসে বেশ কিছু আসন নিয়ে সংসদে বসে পড়ে। এই কারণেই এই যে বিরোধী দলের একটা যে বড় কোশ্চেন, সংসদে বিরোধী দল কে হবে, সেটা কি ছাত্ররা নতুন দল গঠন করে আসবে, নাকি আমি আমাদের পরিচিত একজনকে বিরোধী দল হিসেবে দাঁড় করাবো? সেই কারণেই সম্ভবত বিএনপি এবং জামাত স্ট্র্যাটেজিক্যালি কৌশলগতভাবে সেপারেট হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু মানে খুব ভালো একটা স্ট্র্যাটেজিক মুভ বলতেই হবে। বাট রাজনীতির খেলা আসলে কোন দিকে যায় এখনো বোঝা যাচ্ছে না। ডেফিনেটলি আমি চাই যে ছাত্র জনতার একটা অংশ এসে এই সংসদটা যাতে একচেটিয়া না হয় সেই ব্যবস্থাটা করুক। সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে বের হয়ে নতুন একটা রাজনৈতিক দল করুক। এবং বাংলাদেশে যারা অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, যারা জুনায়েদ সাকি সহ অন্যান্য যে শরিক দলগুলো রয়েছে, তারাও ডেফিনেটলি এই আগামী নির্বাচনে অবশ্যই ভালো আসন নিবে। এবং আমিও চাই সবাই ভালো আসন নিক, নিয়ে অ্যাটলিস্ট এক দলের আধিপত্য কমাক। কারণ এক দলের আধিপত্য যে কতটা খারাপ সেটা কিন্তু আমরা গত 17 বছর দেখেছি। এই জিনিস সাধারণ মানুষ আর চায় না। সাধারণ মানুষ, এই যে বিস্ফোরণ ঘটেছে, সাধারণ মানুষ কিন্তু বিরক্ত হয়ে ঘটেছে এই লুটপাটের রাজনীতি থেকে। এই চাঁদাবাজি এখন যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ছাত্রদের পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে, অথবা হচ্ছে বিএনপির যে বিভিন্ন লোকজন বিভিন্ন এলাকা ভিত্তিক চাঁদাবাজি করছে, অলরেডি বেশ কয়েকটা রিপোর্ট এসেছে, সেগুলো আসলে মানুষ চায় না। সার্জিস আলমকে সেলুট। এই ছেলেটা খুব সুন্দরভাবে শক্তভাবে বলেছে যে ছাত্রদের নামে বা বিএনপির নামে কেউ যদি চাঁদাবাজি করে, তাহলে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে, দল দেখা হবে না বা তার পরিচয় দেখা হবে না।
এটা একদম রাইট কথা, এবং আমাদের সাধারণ জনগণেরও দায়িত্ব রয়েছে। আপনার এলাকাতে যদি কোথাও দেখেন কোনো চাঁদাবাজি, কোনো টেম্পো স্ট্যান্ডে, কোনো বাস স্ট্যান্ডে বা কোথাও দোকানদারের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে, সরাসরি 999-এ ফোন দিয়ে জানিয়ে দেন, অথবা ফেসবুকে এভিডেন্স সহ শেয়ার করে দেন, ছাত্রদের বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে দেন। দেখবেন দুদিনে তারা সোজা হয়ে গিয়েছে। দল তার নিজের ইমেজ বাঁচানোর জন্য এদেরকে বহিষ্কার করতে বাধ্য হবে। তো আমাদের জনগণের কিছু দায়িত্ব রয়েছে। আমাদের সকলের হাতে মোবাইল রয়েছে। যদি কখনো কিছু দেখেন, অবশ্যই ছবি তুলে বিভিন্ন ছাত্রদের প্ল্যাটফর্মে শেয়ার করে দেন, ফেসবুকে শেয়ার করে দেন, এদেরকে প্রকাশ করেন, এদের চেহারা প্রকাশ করেন। বর্তমান পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দলই এই ধরনের ইমেজ ক্রাইসিসের দিকে যাওয়ার চেষ্টা করবে না, নিজেকে বাঁচানোর জন্য হলে এদেরকে বাদ দিবে। সো এই দায়িত্বটা এখন জনগণের নেওয়ার সুযোগ।